আসতে চায়। বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করছে, পাশাপাশি জামাতে তারা পড়ে গেছে। তারা তিনটা সমস্যা নিয়ে ব্যস্ত। রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে, আর জামাত ইসলামের খপ্পরে তারা পড়ে গেছে, থেকে তারা উঠতে পারছে না। এই উঠতে না পারার কারণে তাদের যে জেলা সফরগুলো, যে যখন দেখে যে কোনোটাতে 100 লোক কি 50 লোক কি 20 লোক কি 30 লোক কি, এখন স্বাভাবিক কারণে ওরা দেখে যে আমাদের আরো 10 বছর সময় লাগবে তাদের সংগঠনকে পপুলার সদস্য সংখ্যা বৃদ্ধি করতে। তখন কিভাবে নির্বাচন সংস্কার এবং মানুষের প্রত্যাশাকে পিছায় উঠার আঘাত এনে ভাঙচুর করে নির্মূল করা যায়, তখন সেই রকম ভাবেই তারা এক একটা বক্তৃতা দিয়ে মানুষের প্রত্যাশার মুখে তারা রীতিমতো হতাশার একটা বাণী পৌঁছে দিচ্ছে। উনি যে বক্তৃতাটা দিলেন, নুরুল হক নুরুর দলের নেতা, দেখেন উনিও কিন্তু আলোচনা করলেন অন্তর্দলীয় কোন্দল, এবং নুরুল হক নুরু মার খেয়েছে অমুক খেয়েছে বললেন। খুবই খারাপ কথা, কারণ মার খাওয়াটা রাজনৈতিক ভাবে উচিত না, একটা বিষয়। এখন স্বাভাবিক কারণ ওখানে যারা দল করে, আমাদের যানজীবন দিয়ে হোক, লাঠিলাপ্তা দিয়ে হোক, অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হোক, যখন কেন্দ্র থেকে জানতে পারে যে শরিক দলের অমুককে নমিনেশন দিল, তার ভিতরে একটা ক্ষোভ প্রতিক্রিয়া থাকতেই পারে। কিন্তু নুরুল দল কত ভাগে বিভক্ত হয়েছে এই ডাকসু নির্বাচন করার পর। এই হাসনাত বলেন এটা ওটা সেটা, এরা ভাঙচুরের মধ্যেই কিন্তু আছে। ছেলে নিজেদের অন্তর্দলীয় কোন্দলটা নিজেরা চেহারা দেখে না, কিন্তু বক্তৃতা যখন দিচ্ছে হচ্ছে সব ধোয়া তুলসী পাতা, একবারে 40 কেজি দুধ থেকে ধুয়ে গোসল করায় নিয়ে আসা হয়েছে। আর বিএনপিকে শুধু ছানা মারো, লেবু মারো আর গরুর চানা মারো, মেরে বিএনপিকে কিভাবে দুধ ফাটায় ঘোল করা যায় আর দুধ ফাটায় দই করে পানি উল্টাপাল্টা করে আলাদা করার চেষ্টা তারা লিপ্ত। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দল আছে যাদের ভিতরে অন্তর্দলীয় কোন্দল নাই? আপনি আমেরিকার দলের কথাই বলেন, আপনি কানাডার দলের কথাই বলেন, আপনি ব্রিটেনের রাজনৈতিক সংগঠনের কথাই বলেন, প্রত্যেকটা দলের ভিতরে দ্বন্দ্ব আছে। হয় কি তাদের বহিঃপ্রকাশের ভাষাটা সভ্যতা আছে, শালীনতা, একটা সিস্টেমেটিক ভাবে তারা আগায়। আমাদের কোনো সিস্টেম নাই, সিস্টেম বহির্ভূত। হয়তো আমরা জঙ্গলিদের মতো আচরণ করে বিষোধাগার করতে, যে যাদেরকে ওখানে পাঠানো হচ্ছে, যারা যাচ্ছে রাজনৈতিক দলের হচ্ছে প্রতিনিধিত্ব, ঐক্যমতে কিভাবে ঐক্য পৌঁছাবে? এরা যাচ্ছে বিএনপিকে কিভাবে ট্র্যাপে ফেলবে, বিএনপির সমালোচনা দ্বিমত কোন কোন বিষয় করা যায়। তাইলে বগলের ভিতরে ইট নিয়ে ওখানে যে ঐক্যমতে পৌঁছানো যাবে বলেন? ওখানে যে কোনো ঐক্যমতে কিন্তু এখানে আওয়ামী লীগ বিএনপি সারা জীবন কন্টেস্ট হয়েছে, হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় আসছে। আওয়ামী লীগকে নির্বাচন আমরা করতে দেব না। আওয়ামী লীগ বাংলাদেশের কোনোভাবে আত্মপ্রকাশ করুক, এটা আমরা বাংলাদেশের কোনো মানুষ চাই না। স্বাভাবিক কারণে এখানে ভোটের যে ইশারা করছে যে বিএনপিকে কিভাবে করা যায়, যদি আমরা বলছি না তো আমরা জিতবো, ওরাই আমাদেরকে বলছে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে যদি আমরা এই পিআর পদ্ধতিটা না নিয়ে আসি। এখন এই সংসদীয় পদ্ধতি, এটাও কি কম ত্যাগ তিতিক্ষা করে আসছে? তো চাওয়ার যারা চাবে তাদেরকে একবারে বাংলাদেশের মানুষ বলেন আর ঐক্যমত কমিশন বলেন, পিআর কমিশন দিয়ে দিতে বাধ্য। এইরকম চাওয়ার যদি অ্যাটিটিউড হয়, এই চাওয়া এই প্রত্যাশা পূরণ হবে। আর এই অ্যাটিটিউডের সাথে কখনো গণতান্ত্রিক মন মানসিকতা, আলোচনা, সংলাপ, এই কালচারটাই বডি ল্যাঙ্গুয়েজ কি মিল খায়? ভাই মিল কিন্তু খায় না। আপনি টক শোগুলো ফলো করবেন, রাজনৈতিক মিটিংগুলো ফলো করবেন, ফলো করলে বুঝতে পারবেন কি কারণে কোনো ঐক্যমত পৌঁছাচ্ছে না এবং কেন তারা পৌঁছাতে দিচ্ছে না। আজকে নির্বাচিত হওয়ার যাদের যোগ্যতা থাকবে না, তারা ওখানে সংরক্ষিতভাবে রাষ্ট্র পরিচালনা বাংলাদেশের ভিতরে একটা হজবড়ালো পাকাই দিবে, এটাই নাকি নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন। তাদের ভিতরে এক এক সময় এক একটা স্বপ্ন জাগ্রত হবে। আর এই জাগ্রতগুলো বিএনপির মতো দায়িত্ব, যে বারবার বাংলাদেশের রাজনীতিতে হয় সরকারি দল নাহলে বিরোধী দল, দুটোই কিন্তু দায়িত্বশীল ব্যাপার। দায়িত্বশীলতার পরিচয় যারা দিয়েছে তাদের সাথে এই যারা কখনো অধিকাংশ দলের একটা এমপিও হয়নি, নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাদের সাথে বলবেই তার মত পার্থক্য হচ্ছে। তারা চাচ্ছে পিআর দিয়ে খানিক নিই, সমঝোতা করে খানিক নিই, এর মাধ্যমে খানিক নিই, এই খানিক 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 করতে করতে গাটা ছুঁতে পারি কিনা, গলাটা দিতে পারি, আগা পর্যন্ত আগাতে পারি কিনা, এইটা হচ্ছে চিন্তা। আপনারা বলছেন যে পিআর এর পিছনে আসলে ষড়যন্ত্র, এটা অবশ্যই একটা ষড়যন্ত্রে। যে আমি আমার দল সব দলের অ্যাটিটিউড কি আপনারা সবাই জানেন, দল ওখানে কি প্রস্তাবনা দিচ্ছে সবাই জানেন, 31 দফা কি আছে সবাই জানেন। আমি সাধারণ বাংলাদেশের সিম্পল স্বাধীন নাগরিক হিসেবে আমার বিবেকের স্বাধীনতা দিয়ে আমি বলছি যে পিআর বাংলাদেশের জন্য প্রচলিত নয় নয় নয়। এইটা নিয়ে টাইম ক্ষেপণ করার প্রথমত। দ্বিতীয়ত, এই যে মহিলাদের সংরক্ষিত আসনে নির্বাচন, এটাতেও আমার ঘোরতর আপত্তি আছে। সেই তো সংরক্ষিতই, সিলেকশন হোক আর ইলেকশনই হোক। তাহলে আজকে মেয়েরা যদি, আমি 4 মাস জেল খাটছি, আমি দিনের পর দিন এক একটা থানায় আমাকে রিমান্ডে নিয়ে গেছে, নিয়ে যে আমাকে ফেলে রাখছে বেঞ্চের উপরে, মেঝেতে আমাকে বসায় রাখছে, নামাজের পানি দেয়, উজু করার পানি দেয়নি, ইফতারির দিনে ইফতারিটা পর্যন্ত আমাকে মেহেদি হাসান বিপ্লবরা আমাকে দেয় নাই। আমি একটা মহিলা, ওই নুরুল হক নূর বলে না যারা আছে, তাদের সাথে যদি হাঁটতে পারি, তো নুরুল হক নূরের নমিনেশনটা হবে নির্বাচিত, আর আমারটা কেন সংরক্ষিত?
আমি কি তার সাথে হেঁটে পারি না? আমি কি তার সাথে গুলি কম খাইছি? আমি কি তার সাথে মামলা আমার 50টা নাই? আমি কি তার সাথে বাংলাদেশের মহিলারা গুলি খায় নাই, ছড়রা গুলি খায় নাই? তাদের খবর তো কেউ রাখছে না। তাহলে মহিলাদের সংরক্ষিত নির্বাচন, এটাতে আমার ঘোরতর আপত্তি আছে। এবং এইটা মেয়েদের একটা অলংকার হিসেবে বানানোর ব্যাপক প্রবণতা, এবং যাকে খুশি তাকে কন্ট্রিবিউশনে বসায় দেওয়ার একটা সুযোগ থাকে। এবং দেখবেন এতে হয় কি, ওই যে এনজিওর মালিকেরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, ঠিক এই এনজিওর মহিলারাও দেখবে হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা ওই সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করে টাকা দিয়ে ভোটের ফলাফল ছিনতাই যাচ্ছে। তো সেখানে আলোচনার টেবিলে বসার আগে যে ম্যাচুরিটিটা, নিজের আলোচনা করে কতটুকু ছাড় দিব, কতটুকু তো ঐক্যমত পৌঁছাবো, এই যে আলোচনা টেবিলে বসা, সেইটা কোন দল প্রিপারেশন নিচ্ছে বিএনপি ছাড়া? আপনি বলেন তো। আমি আপনার কাছে আবার সংস্কার নিয়ে, নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির সঙ্গে বেশ কিছু দ্বিমত আছে। এর পদ্ধতি যেমন আছে তেমনি উচ্চকক্ষ রাষ্ট্রপতি নির্বাচন, সংরক্ষিত আসনের নারী সদস্যদের নির্বাচন, সবকিছু বিষয়ে আপনারা যে অবস্থান, সেখান থেকে ভিন্ন মত বিএনপির কেন? বিষয়টা হচ্ছে আপনার নতুন কিছুর ডিমান্ড কখন ক্রিয়েট হয়, কোন আপনার বিদ্যমান যে ফাংশন, বিদ্যমান যে সিস্টেম, এই সিস্টেম কলাপস করে অকার্যকর হয়ে যায়, সেটার মাধ্যমে জনগণ বেনিফিটেড হতে পারে না, জনগণের কল্যাণে ভালো কিছু বয়ে আনে না, তখনই কিন্তু আমরা নতুনত্বের প্রয়োজন হয়, নতুন কিছুর দরকার হয়। যেমন ধরেন বিগত বছর আমরা আন্দোলন করে আসছি, বিএনপি আন্দোলন করছে, জামাত ইসলাম আন্দোলন করেছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আন্দোলন চলমান রেখেছিল ফ্যাসিস্ট বিরোধী। বাট আমরা কার্যত পক্ষে এই আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তর ঘটাতে ব্যর্থ হয়েছে বা পারি নাই নানান কারণে। কেন এগুলো ব্যর্থ করতে প্রয়োজন? কারণ আমরা যখন রাজনৈতিক ব্যানারে মাঠে নামি, আওয়ামী লীগ ডিরেক্ট আমাদের করে গুলি করেছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে, গুম খুনের শিকার হতে হয়েছে আমাদের নেতাকর্মীদের, ফায়ারের শিকার, ইত্যাদি ইত্যাদি নানান কারণে পলিটিক্যাল ব্যানারে এই আন্দোলনটাকে গণ আন্দোলনে রূপান্তর ঘটাতে পারি নাই বিগত 15 ইয়ার্স। এই জন্যই যখন গত কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমরা এই আন্দোলনের বীজ বপন করেছিলাম, এই আন্দোলন আবার 2024 সালে গণহত্যা যখন হাসিনা আবার কোটা ফিরিয়ে আনলেন, এরপরে আমরা দেখলাম তখন যদি এই আন্দোলনকে আমরা মোবিলাইজ করতে যাই বা এটাকে মুভ করি, সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এই আন্দোলন আবার হাসিনা পেশি শক্তি ব্যবহার করে তার সেই পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, ওই ইয়াকে দিয়ে, আপনার ওই বর্ডার গার্ডকে দিয়ে আবার আমাদের এই আন্দোলন ভণ্ডুল করে দিই। এই জন্য আমরা কৌশল হিসাবে নতুনত্বের প্রয়োজন ফিল করে আমরা কিন্তু এই ছাত্রদের এগিয়ে দিয়েছিলাম এবং তাদের মাধ্যমে এই আন্দোলন সফল হয়েছে। দ্যাট মিনস এই আন্দোলন এনার ব্যক্তি বা গোষ্ঠী ছিল না, এই আন্দোলন আমাদের সবার ছিল, আপামর জনগণ, রাজনৈতিক দল, ছাত্র, জনসভার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। এখন প্রশ্ন, এই যে পিআর সিস্টেমের কথা আমরা বারবার বলছি কেন? বিকজ 54 ইয়ার্স, 54 বছর কিন্তু অতিবাহিত হয়েছে বাংলাদেশের। এই 54 বছরেই যে সিস্টেমগুলো অ্যাপ্লাই করে বেশ কয়েকটি দল একাধিকবার ক্ষমতায় ছিলেন, হয়তো কোনো সময় প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, হয়তো কোনো সময় ওয়েস্টমিনিস্টার সিস্টেম, এই যে দুটো প্রতিষ্ঠিত ব্যবহার করে আমরা কিন্তু প্রায় 54টি বছর অতিবাহিত করেছি। কার্যত পক্ষে এই 54 বছর জনগণের বাংলাদেশ কেন বিনির্মাণ হয় নাই? কারণ একটাই, যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে 11টি নির্বাচন বাংলাদেশে কায়েম করা হয়েছিল, এই 11টি ইলেকশনে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। এই জন্যই কিন্তু আজকে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে যে এখন নতুন সিস্টেম দরকার। বিগত প্রত্যেকটা পুরাতন সিস্টেম কোলাপস করেছে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। এই জন্য আজকে আমরা বলছি যে আমাদের এখন পিআর সিস্টেমের মাধ্যমে আগামীর রাজনীতি বিনির্মাণ করতে হবে, আগামীর পার্লামেন্ট গঠন করতে হবে। কারণ আগে ব্যবহার, কালো টাকার ব্যবহার, টাকা বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, ওই হানাহানি, মারামারি কেন্দ্র, এগুলো ঘটনা আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এমন একটা ইলেকশন, যে ইলেকশনে মানুষ খুন হয় নাই, মানুষ মারা যায় নাই, যে 4টা ইলেকশনের কথা আমরা বলছি গভর্নমেন্টের আন্ডার হয়েছে, সেই 4টা ইলেকশনেও মানুষ হত্যা হয়েছে, মানুষ খুন হয়েছে। পরেও মরার আগে সেই 4টা ইলেকশনকে আমরা তুলনামূলক ভালো বলে স্বীকৃতি দিচ্ছি। সেই 4টা ইলেকশনে যে ধোয়া তুলসী পাতা তা কিন্তু নয়, এগুলো তো ঝামেলা হয়েছে। এই জন্য আমরা বলি ওই পুরাতন সিস্টেম দিয়ে আর হবে না, এখন নতুন সিস্টেম ডেভেলপ করতে হবে, নতুন সিস্টেম আপনার ইনস্টল করতে হবে, এই নতুন সিস্টেমের মাধ্যমে আগামীর পার্লামেন্ট গঠন করতে হবে। এই জন্য এই পিআর সিস্টেমকে সামনে নিয়ে আসা। পিআর সিস্টেম এখন এটা নিয়ে আপনার অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। হ্যাঁ, পৃথিবীতে সলিড জিনিস নেই যে জিনিসটি 100 ভাগ একমত কিংবা 100 ভাগই ভালো। ভাই আলোচনা সমালোচনা থাকবেই। এখন আপনি বলেন এই লুফলস গুলো কি কি? আপনার গদবাদা একটা আলোচনা সামনে নিয়ে আসেন, পিআর সিস্টেম ইলেকশন হলে বাংলাদেশে বিদেশি শক্তির তাবেদারি চলবে, এখানে সরকার দুর্বল হয়ে যাবে, এটা হবে সেটা হবে। আরে ভাই, বিগত সরকারগুলো তো সরকারই ছিল না, আরেকটা দেশের সেবা দাস ছিল, দলীয় দাসের রূপান্তর হয়েছে। দলীয় দাস না হয়ে যদি কিছুটা দুর্বল সরকার হয়, সেটা তো আমি মনে করি দেশের জন্য মঙ্গল। আপনি আরেকটা দেশের অলিখিত প্রেসক্রিপশন বাস্তবায়ন করবেন, আরেকটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের সাথে তুলে দিবেন, এরকম সরকারের থেকে পিআর সিস্টেমের মাধ্যমে গঠিত সরকার হাজার গুণে মঙ্গল। এই কথাগুলো শুনতে হবে ভাইজান। এখানে আজকে শুনেন কথা বলা হচ্ছে যে বিএনপির সাথে রাজনৈতিক দলগুলোর অনৈক্য তৈরি হয়েছে ইত্যাদি। নো, আমি এটার সাথে কোনোভাবে একমত নই। মোটা দাগে আফটার 5 আগস্ট দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে বিএনপি, আমরা, জামাত সহ প্রত্যেকটা দল আমি মনে করি এক এবং ঐক্যমত। আমরা কেউ
দ্বিমত পোষণ করি না। Subscribe to my channel. এখন কথা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কিছু কিছু প্রতিষ্ঠান নিয়ে আমাদের নানান জায়গায় দ্বিমত রয়েছে। এই দ্বিমত যে একবারে চিরস্থায়ী তা কিন্তু না, আলোচনা চলছে, অনেক জায়গায় আমরা একমত হয়েছি এবং ভবিষ্যতে আই থিঙ্ক আমরা এই আলোচনা চলমান রাখলে আশা করি ফলপ্রসূ সমাধানে আমরা যেতে পারবো। এটাকে যদি আপনারা অনৈক্য এটা সেটা বলে বিভ্রান্তি ছড়াই দেন, এটা কোনোভাবেই কাম্য হবে যে ফারুক না। হাসান, আমি দেখেন বিএনপির সাথে এক টেবিলে আমরা বসছি না, কি যদি দ্বিমত থাকতো, দূরত্ব থাকতো, অনৈক্য হইতো, তাহলে বিএনপির পাশে জামাত বসতো, আমরা তো ভাই এক টেবিলে বসে আলোচনা করছি, হাসি মনে খোলা মনে আলোচনা হচ্ছে। তবে এখানে রাজনৈতিক দলগুলোকে আরো উদার হতে হবে, স্যাক্রিফাইস মেন্টালিটি হতে হবে। সেই উদারটি দেশ ও শুধুমাত্র জাতির কল্যাণে যদি মনে করে থাকেন আমার রাজনীতি অনলি ফর পিপল রাইটস, জনগণের অধিকার, জনগণের কল্যাণের, তাহলে আপনাকে স্যাক্রিফাইস মেন্টালিটি। ফারুক হাসান, আমি আপনার কাছে আবার আসবো।